আসসালামু আলাইকুম। মোদের বিদ্যালয়ের পক্ষ থেকে আমি শরীফুল ইসলাম। আমার প্রিয় এইচএসসি 2025 সালের শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। এই ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে আমরা 2024 সালের প্রশ্নগুলো সমাধান করছিলাম। তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকে, 2024 সালের প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ। দেখো, তোমরা যেহেতু এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমরা যদি 2024 সালের প্রশ্নগুলো বুঝে বুঝে খুব সুন্দরভাবে সমাধান করে পরীক্ষা হলে যাও, 100% এর ভিতর থেকেই তোমরা প্রশ্ন বা এই নিয়মের প্রশ্নগুলোই তোমরা পরীক্ষায় কমন পেতে যাচ্ছ। সুতরাং তোমরা যারা এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে 2024 সালের প্রশ্নগুলো ধারাবাহিকভাবে সমাধান করে যাওয়া। তো ধারাবাহিকভাবে আমরা বোর্ড প্রশ্ন সমাধান করছিলাম। সেই বোর্ড প্রশ্ন সমাধান সিরিজের আজ আমাদের দ্বিতীয়তম ক্লাস ব্যাংক সমন্বয় বিবরণীর উপরে। তো এই ব্যাংক সমন্বয় বিবরণী আজকে যে বোর্ড প্রশ্নটা আমরা সমাধান করব, এই প্রশ্নটা এসেছে চট্টগ্রাম বোর্ড 2024 সালে। তো দেখো, যে কোনো প্রশ্ন খুব সুন্দর মতো সমাধান করতে চাইলে বা তোমাদের যে পরীক্ষায় একটা সৃজনশীল আনসার করার জন্য 20 মিনিট সময় থাকে, এই 20 মিনিটের ভিতর উত্তর করার জন্য তোমাকে আগে সর্বপ্রথম সব থেকে মনোযোগ দিয়ে প্রশ্নটা পড়তে হবে। তুমি প্রশ্ন ভালো পারো বা কম পারো, প্রশ্নটা সব থেকে মনোযোগ দিয়ে পড়বে। কেননা প্রশ্নটা তুমি যদি মনোযোগ দিয়ে পড়ো, তাহলে তুমি উত্তর খুব সহজে করতে পারবে। কেমন? তো চলো আমরা প্রশ্নটা একটু পড়ে ফেলি। মুশফিক ট্রেডার্স এর 31 ডিসেম্বর 2023 তারিখে নগদান বই ও ব্যাংক বিবরণী সংক্রান্ত তথ্যগুলো নিম্নে দেওয়া হলো। 1 নাম্বার তথ্য হচ্ছে, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্ধৃত্ত 90,000 টাকা এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা 1,23,000 টাকা। তো দেখো, এখানে কিন্তু দুইটা ব্যালেন্স দেওয়া আছে, একটা হচ্ছে 90,000 টাকা আর একটা হলো 1,23,000 টাকা। এখন এই যে দুইটা জের দেওয়া রয়েছে বা এই যে দুইটা উদ্ধৃত্ত দেওয়া আছে, তার মানে বুঝতে হবে যে এখানে যে ব্যাংক সমন্বয় বিবরণীটা করতে বলবে সেটা হচ্ছে দ্বৈত জের বা উভয় জের সংশোধনী। 2 নাম্বার প্রশ্নে বলেছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। 3 নাম্বার প্রশ্নে বলছে, 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপিত হয়নি। 4 নাম্বার প্রশ্নে বলছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন, যা নগদান বইতে লেখা হয়নি। 5 নাম্বার প্রশ্নে বলছে, 10,000 টাকার জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। 6 নাম্বার বলছে, 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে, যেটা একটা ভুল। এই সৃজনশীলের ক দাগে বলেছে, ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয় করো। দেখো, ডেবিট মেমোরেন্ডাম আর ক্রেডিট মেমোরেন্ডাম এই দুইটা প্রশ্নই কিন্তু তোমার ব্যাংক সমন্বয় বিবরণীর ক দাগের জন্য সব থেকে ইম্পর্টেন্ট। এখন ডেবিট মেমোরেন্ডাম কি, ক্রেডিট মেমোরেন্ডাম কি? ডেবিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পেলে ওই লেনদেনগুলো যে মেমোরেন্ডামে ব্যাংক লিখে রাখে সেটা হচ্ছে ডেবিট মেমোরেন্ডাম, এবং ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পেলে ওই লেনদেনগুলো যে মেমোরেন্ডামে লিখে রাখা হয় সেটা হচ্ছে ক্রেডিট মেমোরেন্ডাম। তো আমি একটু পরে তোমাদের অঙ্ক করে দেখাই দিচ্ছি, এখানে আমি ছক টেনে রাখছি। প্রশ্নের খ দাগে বলছে, উভয়ের সংশোধনী পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। আমি আগেই বলছি এই অঙ্কে দুইটা উদ্ধৃত্ত ছিল, একদম প্রথমটার দিকে খেয়াল করো, 90,000 আর 1,23,000, তার মানে এটা হচ্ছে উভয় জের সংশোধনী বা দ্বৈত জের করতে হবে, এবং এখানে প্রশ্নের খ দাগে তাই বলেছে। প্রশ্নের গ দাগে বলেছে, আমানতকারীর বহিতে প্রয়োজনীয় জাবেদা দাখিলা দাও। তার মানে এখানে আমাদের জাবেদা দিতে বলছে। আমরা জাবেদার ক্ষেত্রে সবাই জানি যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়নি, শুধুমাত্র সেই লেনদেনগুলোরই জাবেদা দাখিলা দিতে হয়। তো আমরা যদি প্রশ্নের ক দাগে দেখি, ক্রেডিট মেমোরেন্ডাম নির্ণয় করো। তো দেখো, ক্রেডিট মেমোরেন্ডামের ছকটা কিন্তু খুবই সহজ। ক্রমিক নং, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা, বা তোমরা এখানে শুধু টাকা টাকা লিখলেও হবে। এটা হলো ক্রেডিট মেমোরেন্ডামের ছক। এখন স্যার ডেবিট মেমোরেন্ডাম যদি করতে বলো, তো সেই ছকটাও কেমন হইতো? একদম হুবহু সেম ছক। তো ডেবিট মেমোরেন্ডামেরও যে ছক,
ক্রেডিট মেমোরেন্ডামও কিন্তু একই ছক। তো প্রশ্নের উপরে তোমরা অবশ্যই, এটা কিন্তু অনেকে লেখো না, তোমরা অবশ্যই এটা একটু লিখে নিবে, সেটা কি ক্রেডিট মেমোরেন্ডামের পরিমাণ নির্ণয়। কেমন? এখন আমরা যদি একটু প্রশ্নের দিকে খেয়াল করি, ক্রেডিট মেমোরেন্ডাম মানে কি? ক্রেডিট মেমোরেন্ডাম হচ্ছে ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পাবে, ভালো মতন বুঝো কিন্তু, ব্যাংকে জমাকৃত অর্থ বৃদ্ধি পাবে। তো ব্যাংকে জমাকৃত অর্থ যে লেনদেনগুলোর ফলে বৃদ্ধি পায় সেই লেনদেনগুলোই মূলত ক্রেডিট মেমোরেন্ডামে আসে। এখন আমরা যে এখানে ভুলগুলো পড়েছে, এই ভুলগুলোর ভিতরে দেখতে হবে যে কোন লেনদেনগুলোর ফলে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাইছে, মানে ব্যাংকে টাকা বাড়ছে। তো আমরা যদি প্রথম দিক থেকে 2 নাম্বারটা একটু খেয়াল করি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা, হ্যাঁ, এবং শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, কিন্তু নগদান বইতে লেখা হয়নি। তো দেখো এখানে ভালো মতন বুঝো, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা আদায়, তার মানে ব্যাংক কর্তৃক মানে কি, এখানে ব্যাংকের দ্বারা হয়েছে, তার মানে ব্যাংক এই বিনিয়োগের সুদটা আদায় করছে। তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে তাহলে ব্যাংকে টাকা কি হবে, বৃদ্ধি পাবে না? তাহলে ব্যাংক যখন বিনিয়োগের সুদ আদায় করে, এইটা ব্যাংক অবশ্যই ক্রেডিট মেমোরেন্ডামে লিখে রাখে। কারণ কি, ব্যাংক যখন আমার বিনিয়োগের সুদ আদায় করছে, হ্যাঁ, তখন আমার ব্যাংকে জমাকৃত অর্থ বেড়ে গেছে। পাশাপাশি শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায় হয়েছে, তাহলে আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করছিলাম, ওখান থেকে 10,000 টাকা লভ্যাংশ আমাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। তাহলে এর ফলেও কি হবে, ওই লাভের টাকা যেহেতু আমাদের ব্যাংকে জমা হচ্ছে, সেই তো আমাদের ব্যাংকে টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে এটাও ক্রেডিট মেমোরেন্ডামে আসবে। তাহলে এই 2 নাম্বার এন্ট্রিটা এখানে আসবে, সেটা হচ্ছে বিনিয়োগের সুদ ও লভ্যাংশ আদায়, দুইটা একসঙ্গে লিখে দিলেও হয়। বিনিয়োগের সুদ ছিল কত টাকা, 30,000 টাকা, প্লাস আর লভ্যাংশ আদায় করছে কত টাকা, লভ্যাংশ আদায় করছে হচ্ছে 10,000 টাকা, শেয়ার লভ্যাংশ 10,000 টাকা। তোমরা এখানে লভ্যাংশ আদায় না লিখে শেয়ার লভ্যাংশ আদায় লিখলেও আরো বেশি ভালো হবে। তাহলে এই দুটো যদি যোগ দেই, 30,000 আর 10,000 যোগ দিলে হয় 40,000 টাকা। তাহলে আমরা এখানে লিখলাম 40,000, বিস্তারিত 40,000 টাকা, এখানেও আমরা 40,000 টাকা লিখে দিলাম। এখানে তোমরা যদি আলাদা আলাদা লিখতে চাও, লিখলা বিনিয়োগের সুদ 30,000 টাকা এখানে লিখলা, আর লভ্যাংশ আদায় 10,000 টাকা এখানে লিখলা। এবার 30 আর 10 যোগ দিয়ে 40,000, মানে তোমরা এই দুইটা আমি যেমন একসঙ্গে লিখে দিছি, একসঙ্গে লিখে দিলেও হবে, তোমরা যদি আলাদা আলাদা লিখতে চাও তাও হবে। এই একটা লেনদেন যে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ ও শেয়ার লভ্যাংশ আদায়, ঠিক আছে, মোট 40,000 টাকা। তো এই একটা লেনদেনের ফলেই কিন্তু আমাদের ব্যাংকে জমাকৃত অর্থ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। তো ব্যাংকে জমাকৃত অর্থ যেহেতু এই লেনদেনটার ফলে বৃদ্ধি পেয়েছে, সো এই লেনদেনটাই আমাদের একমাত্র ক্রেডিট মেমোরেন্ডামে আসবে। আর ডেবিট মেমোরেন্ডাম কোনটা, এটা তো আমি তোমাদের বলেছি, ব্যাংকে জমাকৃত অর্থ হ্রাস পাবে, মানে কমে যাবে। তো আমাদের যেহেতু ক্রেডিট মেমোরেন্ডাম করতে বসে, সো আমরা এই যে ক্রেডিট মেমোরেন্ডাম করলাম। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে কমেন্ট একটু জানাবে। প্রশ্নের খ দাগে বলেছে উভয়ের সংশোধন পদ্ধতিতে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করো। খুবই সহজ একটা টপিক, খুবই সহজ একটা টপিক। চলো আমরা আগে একটু ছকটা এঁকে ফেলি। ব্যাংক সমন্বয় বিবরণীর একক জের পদ্ধতিটা যেমন পরীক্ষায় খুব পরিমাণ আসে, তো বিগত সালের প্রশ্নগুলো দেখলেই বোঝা যায় এই উভয় জের সংশোধনী বা দ্বৈত জের সংশোধনী পদ্ধতিও কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে কিন্তু আসতেছে। সুতরাং তোমরা যারা এইচএসসি 25 সালের পরীক্ষার্থীরা রয়েছে, তোমাদের জন্য কিন্তু এই উভয় জের সংশোধনী বা দ্বৈত জের পদ্ধতি বা বোথ কলাম কারেকশন মেথড তোমাদের জন্য কিন্তু অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো দ্বৈত জের পদ্ধতির ছকটা যদি আমরা একটু দেখি, বা উভয় জের সংশোধনী পদ্ধতির ছকটা যদি আমরা একটু দেখি, দ্বৈত জের আর উভয় জের একই কথা, কেমন? তো ছকটা হচ্ছে ক্রমিক নং, বিবরণ এবং 2টা টাকার ঘর। তো এই পাশেও ক্রমিক নং, বিবরণ এবং 2টা টাকার ঘর। একদম সিম্পল একটা ছক। তোমরা অবশ্যই প্রতিষ্ঠানের যে নাম সেই নাম লিখবে এবং তারপরে লিখবে ব্যাংক সমন্বয়, এরপর তারিখ লিখবে। তো আমরা প্রথমে যেহেতু উভয় জের, তার মানে অঙ্কের ভিতরে 2টা ব্যালেন্স দেওয়া থাকবে। তো চলো আমরা 2টা ব্যালেন্স আগে লিখে ফেলি। 1 নম্বরেই কিন্তু সেই 2টা ব্যালেন্স বা উদ্ধৃত্ত দেওয়া রয়েছে। সেই 2টা কি, নগদান বই অনুসারে ব্যাংক জমার উদ্ধৃত্ত 90,000 টাকা,
এবং ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা হচ্ছে 1,23,000 টাকা। এই যে দুইটা জের দেওয়া আছে, সবসময় মনে রাখবে যখন উভয় জের সংশোধনী করব অঙ্কের ভিতরে কিন্তু অবশ্যই অবশ্যই কয়টা জের দেওয়া থাকবে, দুইটা জের। যেমন এটার একদম 1 নম্বরে শুরুতেই কিন্তু দুইটা জের দেওয়া রয়েছে। 1 নম্বরে কি বলছে, তাহলে হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা হচ্ছে কত টাকা, 90,000 টাকা। তাহলে আমরা প্রথমে ব্যালেন্সটা লিখব, নগদান বই অনুসারে ব্যাংক জমা কত টাকা, 90,000 টাকা। মনে রাখবে এই যে সুদ মানে যেটা আর কি জের, এই জেরের টাকাটা অলওয়েজ সেকেন্ড কলামে যায়, তাহলে এই 90,000 টাকা আমরা সেকেন্ড কলামে লিখবো। তো একটা জের পেলাম হচ্ছে নগদান বই অনুসারে ব্যাংক জমা, ঠিক আছে। আরেকটা জের দেওয়া আছে সেটা হচ্ছে 1,23,000 টাকা, সেটা কি জের দেওয়া আছে, ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা। তাহলে আমরা সেটা লিখে রাখবো ব্যাংক, এটাও 1 নাম্বারই, যেহেতু 1 নাম্বার দিয়ে আমরা লিখবো ব্যাংক বিবরণী অনুসারে ব্যাংক জমা। 1,23,000 টাকা, এটাও যেহেতু তোমার হচ্ছে উদ্ধৃত বা জের বা ব্যালেন্স, এটা অবশ্যই অবশ্যই সেকেন্ড কলামে আসবে। তাহলে এই 1,23,000 টাকা আমরা কোন কলামে লিখবো, সেকেন্ড কলামে, ঠিক আছে। তো এখানে মজার বিষয় কি, মজার বিষয় হচ্ছে যখন আমরা উভয় জের করব অঙ্কের শুরুতে এরকম দুইটা জের দেওয়া থাকবে, ঠিক আছে। একটা হচ্ছে 90,000 টাকা আর একটা হচ্ছে কত, 1,23,000 টাকা, কেমন। আচ্ছা, এবার প্রথম কাজ হচ্ছে আমাদের এই জের দুইটা লিখে ফেলা, এবং এবার হচ্ছে আমাদের একটু যোগ আর বিয়োগ লিখতে হবে। সেটা কেমন, এই যে আমি একটু কালার পেন দিয়ে লিখছি যাতে তোমরা একটু ভালো মতন দেখতে পারো। এখানে লিখবো হচ্ছে যোগ, এখানেও আমরা এই সোজা লিখে রাখবো হচ্ছে যোগ। মানে আমরা যখন ব্যাংক সমন্বয় বিবরণী করব, এখানে আমাদের কিছু আইটেম যোগ করতে হয় এবং কিছু আইটেম বিয়োগ করতে হয়, এই জন্য আমরা আগে লিখে রাখছি। এবার এখানে লিখলাম হচ্ছে বিয়োগ, এই সোজা আমরা এখানে লিখে রাখলাম বিয়োগ। তো দেখো এই যে এই পাঁচটা, এই যে এই পাঁচটা, এটা হচ্ছে নগদান বই অনুসারে, তার মানে এই পাঁচটা হচ্ছে, মনে রাখবে এই পাঁচটা হচ্ছে নগদান বইয়ের পাশ, নগদান বইয়ের পাশ। আমি তোমাদের বুঝানোর সুবিধার্থে এটা লিখে দিচ্ছি। আর এই যে পাঁচটা এখানে হলো ব্যাংক বিবরণী। ব্যাংক বিবরণী কে প্রস্তুত করে, অবশ্যই ব্যাংক প্রস্তুত করে, এটা তোমরা সবাই জানো। তো এই ব্যাংক বিবরণীটা, এই পাশটাকে আমরা ধরে নিলাম এটা হচ্ছে ব্যাংকের পাশ। তাহলে একটা হচ্ছে এই নগদান বইয়ের পাশ আর একটা হচ্ছে এই ব্যাংকের পাশ। তো এখানে তুমি প্রথমে এই যখন উভয় জের সংশোধনী করবা, বোথ কলাম কারেকশন মেথড করবা, তখন একটা লেনদেন পরে আগে দেখবা লেনদেনটার উৎপত্তি স্থল কোথায়। এখন উৎপত্তি স্থল মানে কি, লেনদেনটা কোথায় ঘটছে। তো লেনদেনটা যেখানে ঘটবে সেইটার থেকে তুমি বিচার করবা যে লেনদেনটা এবার কে লিপিবদ্ধ করছে আর কে লিপিবদ্ধ করেনি, কেমন। যে লিপিবদ্ধ করেনি তার পাশে লিখে দিতে হবে। তো জিনিসটা একদম সিম্পল, চলো আমরা ম্যাথমেটিক্যালি দেখি। আর একটা মজার বিষয় কি, উভয় জের সংশোধনী যেমন ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসেও, মানে এটা করতে কোনো সূত্রও লাগে না, জাস্ট খালি যে লেখেনি সে লিখবে। যদি নগদান বইতে না লেখে তাহলে নগদান বইয়ের পাশে লিখবো, যদি ব্যাংক না লিখে তাহলে এই ব্যাংকের পাশে লিখবো, কেমন। কিন্তু আমাদের প্রথমে এই দুইটা পাশ সিলেক্ট করে নিতে হবে, এই পাশটা হচ্ছে নগদান বইয়ের পাশ, এই পাশটা হচ্ছে ব্যাংকের পাশ, কেমন, সেম এইভাবে। এখন দেখো 1 নাম্বার তো আমাদের সূত্র লেখা হয়ে গেছে বা উদ্ধৃত লেখা হয়ে গেছে। 2 নাম্বার কি বলছে, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ারের লভ্যাংশ 10,000 টাকা আদায়, যা নগদান বইতে লেখা হয়নি। বলেই দিছে নগদান বইতে লেখা হয় নাই, আর আমরা কি জানি যে লেখে নাই সে লিখবে। যেহেতু এখানে শেষে বলছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে এখন আমাদের নগদান বইয়ের পাশে লিখতে হবে। এখন কোশ্চেন হচ্ছে, ব্যাংক যদি বিনিয়োগের সুদ এবং শেয়ারের লভ্যাংশ আদায় করে তাহলে লেনদেনটা ঘটছে ব্যাংকে। তাহলে লেনদেনটা যখন ব্যাংকে ঘটছে, ব্যাংক কিন্তু সাথে সাথে তার নগদান, তার যে ব্যাংক বিবরণী সেখানে সে সেটা প্লাস করছে। তাহলে ব্যাংক যদি সেই টাকাটা প্লাস করে, তাহলে এবার আমাদের নগদান বইতেও আমাদের টাকাটা কি করতে হবে, অবশ্যই প্লাস করতে হবে, কেমন। তো আমরা 2 নাম্বার দিয়ে লিখবো হচ্ছে
বিনিয়োগের সুদ ও লভ্যাংশ আদায়। যেহেতু নগদানভুক্ত হয় নাই সেহেতু আমরা নগদান বইয়ের পাশে যোগ করলাম। কেমন? কত টাকা? 30,000 টাকা এবং 10,000 টাকা। এখানে আমরা একটু ব্র্যাকেটে লিখে দিই 30,000 প্লাস 10,000। তাহলে 30 আর 10 টোটাল কত হাজার? 40,000। ওকে, তাহলে এটা আমরা নগদান বইয়ের পাশে যোগে লিখলাম। কেমন? এরপরে এন্ট্রিতে আসি। 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু ব্যাংকে উপস্থাপন করা হয়নি। দেখো এখানে 44,000 টাকার চেক ইস্যু করা হয়েছে। ইস্যু মানে কি? প্রদান করা হয়েছে। এখন চেক তো ইস্যু আমরাই করি, তাহলে আমরা যখন চেক ইস্যু করি সাথে সাথে আমরা আমাদের নগদান বইতে টাকাটা কি করি? মাইনাস করি। কারণ আমরা চেক ইস্যু করা এর মানে কি? যে আমরা চেকটা কাউকে প্রদান করলাম। তাহলে আমরা যখন একটা চেক কাউকে প্রদান করি, যাকে চেকটা দিলাম সে কি করবে? চেকটা নিয়ে যে আমাদের ব্যাংক থেকে টাকা উঠাই নিবে। সুতরাং যখনই আমরা চেক ইস্যু করছি আমরা কিন্তু আমাদের নগদান বইতে টাকাটা সাথে সাথে মাইনাস করে ফেলি। কিন্তু এখানে বলতে হচ্ছে কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি। তার মানে আমরা যখনই চেক ইস্যু করলাম আমরা আমাদের নগদান বইতে মাইনাস করছি ঠিকই, কিন্তু ব্যাংক এখনো ওইটা মাইনাস করেনি, কারণ ব্যাংকে চেকটা এখনো উপস্থাপনই করা হয় নাই, ব্যাংকে চেকটা এখনো নিয়েই যাওয়া হয়নি। সুতরাং ব্যাংক ওই টাকাটা এখনো মাইনাস করেনি। আর আমরা কি জানি? যে মাইনাস করেনি বা যে লিপিবদ্ধ করেনি সে করবে। যেহেতু ব্যাংক লেখেনি সেহেতু এবার এই ব্যাংকের পাশে লিখবো। তো আমরা নগদান বইতে যেহেতু মাইনাস করি, কারণ কি? আমরা চেক ইস্যু করলে আমরা নগদান বইতের সাথে সাথে টাকাটা বিয়োগ করে দেখাই। সুতরাং ব্যাংকও এবার কি করবে? বিয়োগ করে দেখাবে। কেমন? এটা 3 নাম্বার দিয়ে আমরা লিখতে পারি চেক ব্যাংকে উপস্থাপিত হয়নি। আচ্ছা, কত টাকা? 44,000 টাকা। সব ফার্স্ট কলামে আসবে। ঠিক আছে, শুধুমাত্র এই যে 90,000 টাকা এবং 1,23,000 টাকা এই যে দুইটা ব্যালেন্স, সরি, এই ব্যালেন্স দুইটা সেকেন্ড কলামে যাবে আর সব আসবে ফার্স্ট কলামে। যেমন দেখো এটা কিন্তু আমরা 40,000 টাকা প্রথম কলামে লিখছি, এই 44,000 টাকা দেখো আমরা প্রথম কলামে, সব প্রথম কলামে লিখতে হবে। এরপর এন্ট্রি দেখো 4 নাম্বার কি বলছে? ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি। বলেই দিছে নগদান বইতে লেখা হয়নি, তার মানে নগদান বইয়ের পাশেই লিখতে হবে। আমরা তো এটাই জানি যে লেখে নাই সে লিখবে, যে লিপিবদ্ধ করে নাই সে লিপিবদ্ধ করবে। যদি নগদান বইতে লিপিবদ্ধ না করা হয়, যদি লেখা না হয়, তাহলে নগদান বইতে লিখতে হবে। এখন দেখো ব্যক্তিগত প্রয়োজনে যদি ব্যাংক থেকে 40,000 টাকা উত্তোলন করা হয় তাহলে লেনদেনটা তো ব্যাংকে ঘটছে, ব্যাংক সাথে সাথে তার পাস বইতে বা তার ব্যাংক বিবরণীতে টাকাটা মাইনাস করছে। যেহেতু আমরা ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন করছি, ব্যাংক থেকে টাকা কমে গেছে, তাহলে ব্যাংক সাথে সাথে টাকাটা মাইনাস করছে। তাহলে এবার আমাদের নগদান বইতে লেখা হয়নি, তার মানে এবার আমাদের নগদান বইতে লিখবো। ব্যাংক যদি মাইনাস করে আমরাও কি করব? মাইনাসই করব, বিয়োগ করব। ঠিক আছে, এটা হচ্ছে 4 নাম্বার। ক্রমিক নং একটু সিরিয়াসলি দেবা, এটা যেন ভুল না হয়। ঠিক আছে, এখানে লিখবো ব্যক্তিগত প্রয়োজনে ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন কত টাকা? 40,000 টাকা। ওকে, এরপরে দেখো 5 নাম্বার কি বলছে? 10,000 টাকার জমাকৃত চেক এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তাও দেখো এখানে হচ্ছে চেক আমরা জমা করছি, তো চেকটা জমা কারা করছে? আমরা জমা করছি ব্যাংকে। তো আমরা যখন একটা চেক ব্যাংকে জমা করি, যেহেতু লেনদেনটা আমাদের প্রতিষ্ঠানে ঘটে, কারণ চেকটা জমা তো আমরা করি, চেকের তো আর হাত পা নেই চেক একা একা যে ব্যাংকে জমা হবে, নিশ্চয়ই আমরা জমা করতে পাঠাইছি। তাহলে আমরা যখন চেক জমা করতে পাঠাইছি, জমা করতে পাঠিয়ে সাথে সাথে আমাদের নগদান বইতে টাকাটা আমরা কি করছি? প্লাস করছি। কেন প্লাস করছি? কারণ আমরা যেহেতু চেক ব্যাংকে জমা দিচ্ছি, সুতরাং আমাদের অ্যাকাউন্টে টাকাটা জমা হবে। সুতরাং চেকটার এই লেনদেনটার উৎপত্তি স্থল কোথায়? আমাদের প্রতিষ্ঠানে। আর আমাদের প্রতিষ্ঠান কি প্রস্তুত করে? নগদান বই। তো আমরা এই চেকটা ব্যাংকে আদায়ের জন্য জমা করতে পাঠায় সাথে সাথে আমাদের নগদান বইতে কি করছে? প্লাস করছে। তাহলে এখনো প্লাস কে করেনি? ব্যাংক। ব্যাংক প্লাস করেনি বা ব্যাংক চেকের টাকাটা এখনো আদায় করেনি। কারণ কি? দেখো এখানে বসে এখনো ব্যাংক কর্তৃক আদায় হয়নি। তার মানে আমরা চেক যখনই
আদায়ের জন্য ব্যাংকে জমা করতে পাঠাইছে, আমরা আমাদের নগদান বইতে ঠিকই প্লাস করছি, কিন্তু ব্যাংকে তো এখন ওই চেকটা আদায় করেনি, তার মানে ব্যাংকে এখন প্লাস করছে, প্লাস করেনি। আর আমরা কি জানি, যে লেখে নাই, যে প্লাস করে নাই, যে লিপিবদ্ধ করে নাই সে লিখবে। তো আমরা আমাদের নগদান বইতে যেহেতু প্লাস করছি, সেহেতু ব্যাংক লেখে নাই, ব্যাংকও এবার লিখবে, কিন্তু ব্যাংক কি করবে, প্লাস করবে, যোগে আসবে। 5 নাম্বার এখানে লিখবো হচ্ছে আদায়ের জন্য জমাকৃত চেক। এটা প্রশ্নে যা লেখা আছে তাই তুমি বুঝে বুঝে নিজের মতন করে লিখে দিবে, ঠিক আছে। ব্যাংক কর্তৃক আচ্ছা, ব্যাংকে উপস্থাপিত হয় নাই বলছে, ওরা হচ্ছে ব্যাংক কর্তৃক আদায় হয়নি, সো আমরা লিখবো ব্যাংক কর্তৃক আদায় হয়নি, ঠিক আছে। ওরা যা লিখছে তাই লিখবো। কত টাকা? 10,000 টাকার চেক, তাহলে এখানে আমরা প্রথম কলামে লিখে দেব 10,000 টাকা। ওকে, এবার সর্বশেষ এন্ট্রিটা একটু খেয়াল করি। 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। তাহলে 20,000 টাকার একটা বিল বা 20,000 টাকার একটা প্রাপ্য বিল যদি 19,000 টাকায় বাট্টা করা হয়, তাহলে এই লেনদেনটা ঘটছে কোথায়? ব্যাংকে ঘটছে। এবং ব্যাংকে যদি 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করা হয়, তাহলে ব্যাংকে কিন্তু 19,000 টাকাই প্লাস করা হয়েছে। ব্যাংক কিন্তু 19,000 টাকাই প্লাস করবে, যেহেতু 20,000 টাকার জিনিস 19,000 টাকায় বাট্টা করা হয়েছে। বাট্টা মানে ভাঙানো, তার মানে 20,000 টাকার একটা বিল যদি 19,000 টাকায় ভাঙায়, তাহলে ব্যাংক অবশ্যই 19,000 টাকা লিখবে। আর লেনদেনটা তো ব্যাংকে করছে, যেহেতু ব্যাংক এটা বাট্টা করছে, ব্যাংক এটা ভাঙাইছে। তো এখন আমরা নগদান বইতে ভুলে কত লিখছি? 20,000 টাকা লিখছি। আর আমরা কি জানি, যার ভুল সে সংশোধন করবে। তো যেহেতু নগদান বইতে ভুলে আমি এখানে 1,000 টাকা বেশি লিখছি, কারণ ব্যাংক তো 19,000 টাকা লিখছে, আমি লিখছি পূর্ণ মূল্য মানে 20,000 টাকাই লিখছি। সুতরাং আমার এবার 1,000 টাকা কি করতে হবে? কমিয়ে দিতে হবে, ঠিক আছে। যেহেতু আমরা নগদান বইতে 20,000 টাকা লিখছিলাম, নগদ ব্যাংকে তো 19,000 টাকা লেখা হয়েছে, যেহেতু আমরা নগদান বইতে 20,000 টাকা লিখছি, তার মানে আমরা 1,000 টাকা বেশি লিখছি। সুতরাং এবার ওই 1,000 টাকা আমাদের কি করতে হবে? কমিয়ে দিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে 6 নাম্বার। প্রাপ্য বিল ভুল সংশোধন। শোনো, এই বিবরণের ঘরে তুমি কি লিখবা, হ্যাঁ, বা এখানে এই ভিতরে কি লিখবে, এটা যে বইয়ের মতন হুবহু হইতে হবে তা না। মেইন কনসেপ্টটা তুলে ধরলেই হচ্ছে, বা তুমি তোমার মতন লিখে দিলেই হবে। স্যার মেইন দেখবে এই ক্রমিক নং গুলো তুমি ঠিক দিছো কিনা, এইটাই মেইন দেখবে। আর টাকার অ্যামাউন্ট ঠিক লিখছো কিনা। কত টাকা? 1,000 টাকা। 1,000 টাকা এই যে আমরা নগদান বইতে কমিয়ে দিলাম। এবার আমাদের ব্যালেন্স টানলেই দুই সাইড মিলে যাবে, কারণ আমরা জানি উভয়ের সংশোধনী পদ্ধতিতে দুই পাশ কি হয়? মিলে যায়। তো চলো আমরা একটু দেখি। এখানে একটা আইটেমে আছে 40,000, সো আমরা পাশে লিখে দেবো 40,000। তাহলে 90 আর 40 যোগ দিলে হচ্ছে 1,30,000। ওকে, আর এখানে যদি আমরা যোগ দেই, এখানে যোগ দিলে হয় হচ্ছে 41,000। 40 আর 1,000, 41,000। এটা যেহেতু বিয়োগ, সেই তো আমরা এই টাকা থেকে 41,000 কি করব? বিয়োগ করব। তাহলে আমরা 30,000 বিয়োগ 41,000, একটু ক্যালকুলেটর লাগবে। 1,30,000 বিয়োগ 41,000, তাহলে আসছে 89,000। ঠিক আছে, এবার একটু এদিকে আসি। এখানে আছে 10,000, সো এই 10,000 আমরা পাশে লিখে দিব। যেহেতু এটা যোগ, সেহেতু এটা যোগ দিব, তাহলে হয় কত? 1,33,000। কেমন? আচ্ছা, আর এখানে আছে হচ্ছে 44,000, সো আমরা এই পাশেই 44,000 লিখে দিব। তাহলে 1,33,000 বিয়োগ 44,000, তাহলে আসছে 89,000। এই যে দেখো, এই পাশেও আমাদের উত্তর আসছে কত? 89,000। আর এই পাশেও আমাদের উত্তর আসছে কত? 89,000। এই যে দুই পাশে আমাদের মিলে গেল,
এই উভয় যে পদ্ধতিতে আমাদের এরকম 2-5টা মিলে যাবে। তো এই উত্তরের সামনে অবশ্যই অবশ্যই তোমরা সংশোধিত দের লিখে দিবা। এরকম 2 পাশ মিলে গেলে তুমি ধরে নিবে যে তোমার অঙ্ক হয়েছে। ঠিক আছে, আই হোপ এখানে তোমরা প্রতিটা এন্ট্রি বুঝতে পারছো। তুমি জাস্ট খালি উৎপত্তি স্থলটা দেখবা, তাহলেই হয়ে যাবে যে লেনদেনটা কোথায় ঘটছে আর কে লেখে নাই। যে লেখে নাই সে লিখবে। যদি নগদান বইতে না লেখা হয় নগদান বইতে লেখা হবে, যদি ব্যাংক না লিখে থাকে তাহলে ব্যাংক বিবরণী এই পাশে লিখতে হবে। নগদান বইতে প্লাস করলে ব্যাংকও প্লাস করবে, ব্যাংক মাইনাস করলে নগদান বইতেও মাইনাস করবে, সিম্পল হিসাব। তো প্রশ্নের গ দাগে হচ্ছে আমানতকারীর বইয়ে যে জাবেদা দাখিলাগুলা দিতে বসে সেই জাবেদা দাখিলাগুলো আমরা চলো এবার দিব। প্রশ্নের গ দাগে বলেছে আমানতকারীর বইতে জাবেদা দাখিলা দাও। তো ব্যাংক সমন্বয় বিবরণী জাবেদা দাখিলা দেবার সময় আমরা সবাই জানি যে লেনদেনগুলো নগদানভুক্ত হয়নি শুধুমাত্র সেই লেনদেনগুলোরই জাবেদা দাখিলা দিতে হয়। এবং জাবেদা দেওয়ার মেইন নিয়মটা কিন্তু সেই ব্যাংক হিসাব। ব্যাংকে যদি টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাংক হিসাব হবে ডেবিট, আর ব্যাংকে যদি টাকা কমে যায় তাহলে ব্যাংক হিসাব হবে ক্রেডিট। তো এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখতে হবে। তো চলো আমরা জাবেদা দাখিলা প্রদান করি। প্রশ্নের 2 নম্বরে বলেছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ 30,000 টাকা এবং শেয়ারের লভ্যাংশ আদায় 10,000 টাকা, যা হয়েছে কিন্তু নগদান বইতে লেখা হয়নি। এই যে বলে দিয়েছে নগদান বইতে লেখা হয়নি, আর যেটা নগদান বইতে লেখা হয় নাই আমরা সেইটারই কি দিই, জাবেদা দিই। সুতরাং আমরা এই 2 নম্বরের জাবেদা দিব। এটা মাস হচ্ছে ডিসেম্বর 2023, ডিসেম্বর 31। তাহলে আমরা 2023 দিব এবং এখানে আমরা লিখবো ডিসেম্বর 31, কারণ এই জাবেদা দেখিলে আমরা যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখে প্রদান করি। তো দেখো এটা হচ্ছে কয় নাম্বারের উত্তর করছি আমরা, 2 নাম্বার। সো তোমরা ভিতরে এই 2 দিয়ে নিবা। তো এখানে কিন্তু 2টা অংশ আছে, একটা হচ্ছে বিনিয়োগের সুদ আদায় করছে 30,000 টাকা। তাহলে ব্যাংক যদি বিনিয়োগের সুদ আদায় করে ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব কি হবে, ডেবিট হবে। তাহলে এখানে আমরা লিখবো ব্যাংক হিসাব ডেবিট। ডেবিট কত টাকা ব্যাংকে টাকা বৃদ্ধি পেল ডেবিটে, বিনিয়োগের সুদ আদায় 30,000 টাকা, তাহলে এখানে আমরা লিখবো 30,000 টাকা। ওকে, এবার কেন ব্যাংকে টাকা বৃদ্ধি পেল, সম্পদ তো বৃদ্ধি পেল এর জন্য ডেবিট করলাম, কিন্তু কেন বৃদ্ধি পেল, কারণ এখানে আমাদের একটা আয় হলো। তাহলে আয়টা কি, বিনিয়োগের সুদ, তাহলে আমরা বিনিয়োগের সুদকে ক্রেডিট করে দিব। এবং অবশ্যই অবশ্যই তোমরা ব্যাখ্যা দিয়ে দেবে। তোমরা অনেকেই বলো যে স্যার আমরা জাবেদায় কি ব্যাখ্যা দিব, ব্যাখ্যা দেওয়াটি কি লাগবে? অবশ্যই অবশ্যই ব্যাখ্যা দিতে হবে, এটা নিয়ে আর কোনো প্রশ্ন নাই। ব্যাখ্যা অবশ্যই অবশ্যই আমরা, জাবেদা মানেই ব্যাখ্যা দিতে হবে। এখন প্রশ্নে যদি বলে দেয় যে উইদাউট এক্সপ্লানেশন বা ব্যাখ্যা ব্যতীত, সেক্ষেত্রে আমরা ব্যাখ্যা দিব না, কিন্তু ব্যাখ্যা কিন্তু আমাদের সবসময় দিতে হবে। কেমন? তো আমরা ব্যাখ্যাটা কি দিব, ব্যাখ্যাটা দিব হচ্ছে ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। আমরা লিখলাম কি, ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আমরা ক্লোজ করলাম। এই 2 নম্বরে কিন্তু আরো একটা এন্ট্রি আছে, সেটা কি, শেয়ার লভ্যাংশ আদায়। শেয়ার লভ্যাংশ আদায় মানে ব্যাংক কর্তৃক শেয়ার লভ্যাংশ আদায়, মানে তোমার শেয়ার বাজারের বিনিয়োগের লাভের যে টাকাটা সেটা তোমার ব্যাংক আদায় করছে। তাহলে এটাও আমরা ডিসেম্বর 31 দিব, এবং এটাও কয় নাম্বার, 2 নাম্বার। তাহলে ব্যাংক যদি শেয়ারের লভ্যাংশ আদায় করে সেক্ষেত্রেও কিন্তু ব্যাংকে টাকা বাড়ে, তাহলে ব্যাংক হিসাব অবশ্যই ডেবিট হচ্ছে। ব্যাংক হিসাব ডেবিট কত টাকা, এটা হচ্ছে আমাদের 10,000 টাকা। তাহলে লিখলাম 10,000 টাকা। তাহলে ব্যাংকে টাকা বাড়লে ব্যাংক হিসাব ডেবিট, চোখ বুঝে, আর ব্যাংকে টাকা কমলে ব্যাংক হিসাব ক্রেডিট। এবার এই যে ব্যাংকে টাকাটা বাড়লো কেন, এবার কি বিনিয়োগের সুদের জন্য বাড়ছে? না, এবার হচ্ছে হলো লভ্যাংশের জন্য আমাদের মানে লভ্যাংশ ব্যাংক আদায় করছে, এই জন্য আমাদের ব্যাংকে টাকা বাড়ছে। তাহলে আমরা এখানে লিখবো লভ্যাংশ হিসাব ক্রেডিট। কত টাকা লভ্যাংশ বাবদ আমরা আদায় করলাম, 10,000 টাকা। আমরা তো না, ব্যাংক আদায় করেছে। তাহলে আমরা কি লিখবো, কারণ যেহেতু ব্যাংক কর্তৃক শেয়ার
লভ্যাংশ আদায়। সুতরাং এটাও নগদানভুক্ত হয় নাই, সো আমরা এখানে নগদানভুক্ত করে দিলাম, মানে জাবেদা দাখিলা করে দিলাম। এরপরে আমরা যদি দেখি 4 নাম্বারের দিকে খেয়াল করো, দেখো এখানে কি বলছে, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে 40,000 টাকা উত্তোলন যা নগদান বইতে লেখা হয়নি। তাহলে যেটা নগদান বইতে লেখা হয়নি সেটা জাবেদা দিব, সুতরাং এটা আমাদের জাবেদা দিতে হবে। তো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে যদি উত্তোলন করা হয়, এটা কয় নাম্বার? 4 নাম্বার। তাহলে এখানেও আমরা ডিসেম্বর 31 লিখবো এবং এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এখন দেখি ব্যাংক থেকে যদি উত্তোলন করে তাহলে ব্যাংকে টাকা কি হয়ে যায়? ব্যাংক থেকে যদি আমরা ব্যক্তিগত প্রয়োজনে টাকা উঠাই নি তাহলে ব্যাংকে টাকা কমে যায়, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট হবে। আর ডেবিট হবে কি, যেহেতু উত্তোলন করছি, আমরা সবাই জানি জাবেদায় উত্তোলন সবসময় কি হয়? ডেবিট হয়, সুতরাং উত্তোলন হিসাব ডেবিট হবে। আর এই উত্তোলনের ফলে আমাদের ব্যাংকে টাকা কমলো, সুতরাং আমরা ব্যাংক হিসাবকে আবার কি করব? ক্রেডিট করে দিব। কত টাকা উত্তোলন করেছে? ব্যক্তিগত প্রয়োজনে 40,000 টাকা উত্তোলন করেছে। ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, ঠিক আছে। এরপর আমরা যদি একটু খেয়াল করি একদম 6 নাম্বার দিকে যদি খেয়াল করি, 20,000 টাকার প্রাপ্য বিল 19,000 টাকায় বাট্টা করে নগদান বইতে সম্পূর্ণ মূল্য লেখা হয়েছে। এখানে কিন্তু নগদান বইতে 1,000 টাকা বেশি লেখা হয়েছিল, সুতরাং এখানে আমাদের 1,000 টাকা কমাই দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে লিখবো হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট, যেহেতু 1,000 টাকা আমাদের কমাই দিতে হচ্ছে, যেহেতু নগদান বইয়ের ভুল সেই তো আমরা এটা জাবেদা দাখিলা দিব। তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট, কত টাকা ব্যাংকে কমালাম? 1,000 টাকা। আমরা জানি ব্যাংকে টাকা কমলে আমরা ব্যাংক হিসাবকে ক্রেডিট করি, আর ব্যাংকে টাকা বাড়লে ব্যাংকে টাকা আমরা ডেবিট করি। যেহেতু এখানে আমরা 20,000 টাকা ভুলে লিখে ফেলছি, ব্যাংক তো 19,000 টাকাই প্লাস করছে, কিন্তু আমাদেরও উচিত ছিল কি নগদান বইতে 19,000 টাকা লেখা, কিন্তু আমরা 19,000 টাকা না লিখে আমরা কি লিখছি? আমরা লিখছি 20,000 টাকা। তার মানে এখানে আমাদের 1,000 টাকা বেশি লিখে ফেলছে, সুতরাং 1,000 টাকা আমাদের কমাই লিখতে হবে, কমাই দিতে হবে। এই জন্য আমরা 1,000 টাকা কমাই দিছি ব্যাংক হিসাব ক্রেডিট। এবং কি কারণে কমাইছি? বাট্টা বাবদ। তাহলে আমরা লিখবো হচ্ছে বাট্টা, আচ্ছা বিনিময় বিল তো নাই, এখানে সম্ভবত প্রাপ্য বিলের কথা বলেছে, তাহলে আমরা লিখবো প্রাপ্য বিল বাট্টা হিসাব। অবশ্যই অবশ্যই এখানে আমরা ডিসেম্বর 31 দিয়ে দেবো এবং 6 নাম্বারটা আমরা মেনশন করে দিব, ঠিক আছে। তোমরা এই ক্রমিক নংগুলো একটু ভিতরে দিয়ে দেবো, আর এখানে তারিখ অলওয়েজ যে মাসের অঙ্ক সেই মাসের শেষ তারিখ, এখন প্রতিটাই শেষ তারিখে দিতে হবে, কেমন? আচ্ছা, যেহেতু এখানে কারণটাও যা লেখা আছে তাই লিখে দিব যে প্রাপ্য বিল বাট্টা করে, প্রাপ্য বিল বেশি লেখার সমন্বয় সাধন। সুতরাং যে লেনদেনগুলো নগদানভুক্ত হয় নাই আমরা সেই লেনদেনগুলোর জাবেদা দিলাম উইদাউট এক্সপ্লানেশন, মানে সরি উইথ এক্সপ্লানেশন, ব্যাখ্যা সহ। এবং তোমরা যখন জাবেদা দিবে অবশ্যই অবশ্যই ব্যাখ্যা সহ জাবেদাটা কিন্তু তোমরা প্রদান করবে, কেমন? প্রশ্নে যদি বলে ব্যাখ্যা ব্যতীত, তখন ব্যাখ্যা দেবার প্রয়োজন নেই। তো ধারাবাহিকভাবে এরপরে আমরা হচ্ছে তোমাদের অন্যান্য যে অধ্যায়গুলো আছে, যেমন অংশীদারি, শেয়ার ইস্যু, তারপর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, মানে পঞ্চম অধ্যায়, এই অধ্যায়গুলোর উপরে 2024 সালের প্রশ্ন নিয়ে হাজির হচ্ছি। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ক্লাসে। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।